আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর ফার্স্ট ক্লাস। এই ক্লাসটার জন্য আমি টপিক সিলেক্ট করতে গিয়ে একটু মোটামুটি চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে কি টপিক দিয়ে শুরু করলে আসলে আপনাদের জন্য বেটার হয়। যেহেতু আমি হচ্ছে আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করবো এমনিতেই যে আপনাদের আসলে কে কোন অবস্থায় আছেন। ব্যাপারটা হচ্ছে যে মনে করেন যাদের একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্স করা হয়েছে আগে বা মানে যারা একটু মোটামুটি ম্যাথটা পারেন তাদের বিষয়টা আলাদা, তারা বিসিএস এর ম্যাথ এমনিতেই পারবেন। আর যাদের হচ্ছে বেসিক লেভেল থেকে প্রবলেম তাদের জন্য মূলত আমরা কোর্সটা ওপেন করেছিলাম যে তাদের যাতে প্রবলেম যেগুলো আছে সেগুলো না থাকে। তো আমি অনেক ভেবেচিন্তে একটা টপিক আজকে সিলেক্ট করেছি। তো আমার মনে হয়েছে যে একটু কঠিন একটা পার্ট দিয়ে শুরু করা ভালো। আজকে মোটামুটি ক্লাস যেটা নিব, একটা টপিকে ক্লাস নিব সেটা ঠিক, এবং এই ক্লাসের মধ্যে আজকে যারা থাকবেন যারা কথা শুনবেন তারা বুঝতে পারবেন যে আসলে ম্যাথমেটিক্সটা করতে হবে কিভাবে। মানে ঠিক কোন ওয়েতে আপনি আগালে আপনার ম্যাথের যে প্রবলেম গুলো আছে সেগুলো মোটামুটি আপনাদের সলভ হয়ে যাবে। এবং বিসিএস এ যে খুব কঠিন কোনো ম্যাথ আসে বিষয়টা আসলে তা না। বিসিএস এর ম্যাথ অনেক ইজি, কিন্তু তারপরেও যেটা হয় যে ওই করতে গিয়ে ম্যাথটা আসলে ভুল হয়ে যায় অনেকের। যেহেতু অনেকেই আমাদের মধ্যে যারা আছেন যে ম্যাথমেটিক্স দেখলেই মাথাটা ফ্রিজ হয়ে যায় অনেকের। মানে ম্যাথ এমনিতে তো আপনার পরীক্ষার হলে একটা নার্ভাসনেস কাজ করে, তার মধ্যেও দেখা যায় অনেকের যে ম্যাথ দেখলেই আগে মাথাটা ফ্রিজ হয়ে যায়। এই অবস্থাটা থেকে আপনাদের আগে বের হইতে হবে। আপনারা ম্যাথ দেখবেন রিল্যাক্সে। ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, আপনি অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে কখনো বলতে পারবেন না যে আমি আসলে সব পারবো, কিন্তু ম্যাথ নিয়ে আপনি বলতে পারবেন। আপনি ম্যাথ হচ্ছে লজিক, তো আপনি যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি ম্যাথে 15-তে 15ই পাবো। কিন্তু অন্য সাবজেক্ট আপনি বাংলা বলেন, ইন্টারন্যাশনাল বলেন, যাই বলেন না কেন, আপনি পড়বেন আর ভুলবেন, পড়বেন আর ভুলবেন, কোনো নিয়ম কানুন তো নাই, ওটা জাস্ট আপনাকে মনে রাখতে হয়। ম্যাথ কিন্তু তা না। কাজেই আমরা চেষ্টা করবো ম্যাথটাকে ইজিলি নেয়ার এবং ওইভাবেই আমরা আগাবো। বিসিএস এর হোল সিলেবাসের মধ্যে কঠিন কিছুই নাই, পুরা 9-10 পর্যন্ত আপনারা যা পড়েছেন ওইটাই হচ্ছে বিসিএস এর সিলেবাস। এর মধ্যে যার ডেডিকেশন আছে সে ভালো করবে, যার ডেডিকেশন নাই সে খারাপ করবে। এবং ডেডিকেশন বলতে কি, স্বপ্নটা আপনার দেখতে হবে যে আমি কোয়ালিফাই করতে চাই বা আমি কোয়ালিফাই করব, সেটার জন্য পরিশ্রম করতে হবে, যা করা দরকার করতে হবে। পিছাই গেলে হবে না, ভয় পেয়ে গেলে হবে না, এটা হলো কথা। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে শতকরা বা পার্সেন্ট এবং লাভ ক্ষতি। কথা হচ্ছে এই টপিকটা সিলেক্ট করেছি কারণ এই টপিক থেকে বিসিএস এ মানে এমন কোনো বিসিএস নাই যেখানে অন্তত একটা প্রশ্ন আসে না। মানে একটা তো পাবেন, দুইটা পাইতে পারেন, তিনটা পাইতে পারেন, সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, বাট একটা মাস্ট পাচ্ছেন এখান থেকে। এমন লাস্ট যে বিসিএস আমরা দেখছি তাতে কোথাও এমন ছিল না যে এইখান থেকে একটা প্রশ্ন আসে নাই আপনার পার্সেন্ট এবং লাভ ক্ষতি থেকে। একসাথে আমি রাখছি পার্সেন্ট লাভ ক্ষতি কারণ জিনিসগুলা রিলেটেড। ঠিক আছে, এই দুটো মিলে মিলেই কোয়েশ্চেন আসে। তো আমি আপনাদেরকে আজকে কোয়েশ্চেন দেখাবো। ম্যাথ পড়ার যে সিস্টেমের কথা বলতেছিলাম যে আসলে ম্যাথ কিভাবে পড়তে হয়, পড়তে হবে হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আপনি ভালো কথা, ম্যাথ শিখবেন, নিয়ম শিখবেন, সূত্র শিখবেন, সবই ঠিক আছে, বাট নিয়ম সূত্র শেখার সাথে সাথে আপনি শুধুমাত্র যে একটা একটা নতুন বই কিনবেন আর নিয়মগুলা বারবার দেখবেন বিষয়গুলো তা না। নিয়ম দেখতে 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 আপনি বুড়া হয়ে যাবেন, তারপরেও আপনি ম্যাথ আসবে সোজা পারবেন না। কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। যারা প্র্যাকটিস করবে ম্যাথমেটিক্স তাদের কোথাও আটকাবে না, বিষয়টা হচ্ছে তাই। তো আমি বলেছি ম্যাথের জন্য বা যে কোনো কিছুর জন্য বিসিএস টোটাল, বিসিএস এর যে সিলেবাস, আমি একটু সংক্ষেপে লিখি। বিসিএস এর যে সিলেবাস এটা হচ্ছে আপনার একটা ডাইজেস্ট। একটা ডাইজেস্টে যা থাকে এটা হচ্ছে আমাদের বিসিএস এর একটা সিলেবাস। তো আমরা এই ডাইজেস্ট থেকে মোটামুটি সব পড়তে পারবো। কারো যদি অন্য কিছু পড়ার ইচ্ছা থাকে সে পড়তে পারেন, যত জানবেন তত ভালো। শুধু বিসিএস একটা চাকরি পাওয়া বিষয়টা তো এরকম না। আপনি জানতে চান, আপনার জানতে হবে, জানতে ভালো লাগবে, এটা হচ্ছে বিষয়। তো আপনি যারা অন্যান্য বই পড়বেন, বড় 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 অনেক বই আছে, এমপি3 আছে এক একটা সাবজেক্টের জন্য, হোল একটা প্যাকেজ পড়তে পারেন। কিন্তু ডাইজেস্ট হচ্ছে সবচেয়ে মিনিমাম, এবং ডাইজেস্ট হইতেছে সিলেবাস, মূল সিলেবাসটা বিসিএস এর যা পড়া লাগবে তার সবকিছু ডাইজেস্টে আছে। এবং প্রতি বছর ডাইজেস্ট থেকে 200টা কোয়েশ্চেন কমন পড়ে বিসিএস এর। তারপরেও যারা পড়ে তারা পারে না, কেন পারে না? এটা হচ্ছে ওই যে ডেডিকেশনের অভাব, বা পড়ার যে পরিমাণ সময় দেওয়া দরকার সেটা দেয় না, সেটাই। তো আমরা মূলত ডাইজেস্টটা দেখবো।
ডাইজেস্টে যা আছে আপনি যদি পারেন সমস্যা হওয়ার কথা না। 47তম বিসিএস এর আর খুব বেশি দিন বাকি নাই, এখন আপনার এমপি3 পড়ার সময়ও নাই আমি মনে করি। তারপরেও আমি বিসিএস এর খুব অভিজ্ঞ কেউ না, আমি শুধু ম্যাথমেটিক্সটা আপনাদেরকে দেখাবো। এবং ম্যাথে যে 15টা কোয়েশ্চেন থাকে, এই 15টা কোয়েশ্চেনের যাতে আপনারা প্রত্যেকটাই পারেন, এইটা আপনাদেরকে এইভাবে তৈরি করে দেওয়াটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এছাড়া কিছুই না। আমি আপনাদের ম্যাথে আপনারা 15-তে 15 পাইলে আমার আর কোনো কথা নেই, কারণ আমি অন্য সাবজেক্ট গুলো আপনাদেরকে জাস্ট একটু বলে দিতে পারি হয়তো, বা সাজিদ আপনাদেরকে বলে দিবে, গাইড করবে, বাট পড়াটা তো আপনার কাছে পড়বেন আপনি। ম্যাথটা আপনাদেরকে শেখানোর দরকার, তাই শেখাবো, কিভাবে করতে হয় সেটা বলে দিব, এই আর কি। তো ভালো কথা, শুরু করতেছি। শতকরা বা পার্সেন্ট, পার্সেন্ট কথাটা শুনলেই আপনাদের বুঝতে পারার কথা যে এটা আসলে কি প্রকাশ করে। পার্সেন্ট, সেন্ট মানে কি? সেন্ট মানে হচ্ছে 100। সেন্ট মানে যদি 100 হয়, পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি। ইংলিশ, ইজি ইংলিশ। প্রতি 100, পার্সেন্ট মানে প্রতি 100-তে কত। পার্সেন্ট দ্বারা এটাই বুঝে, এখন থেকে পার্সেন্ট শুনলে এটা আপনাদের মাথার মধ্যে আসবে যে পার্সেন্ট মানে প্রতি 100-তে কত। তো আমি যদি এখন বলি যে 2%, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? প্রতি 100-তে 2। এবার 2% বলে যদি প্রতি 100-তে 2 হয়, তাহলে এখন আমি যদি বলি আপনাকে যে মনে করেন 300, 300 এর 2% কত হবে? তো প্রতি 2% মানে কি? প্রতি 100-তে 2। তাহলে 300-র মধ্যে 100 আছে কয়টা? 300-র মধ্যে 100 আছে 3টা। তাহলে প্রত্যেকটা 100-তে যদি 2 হয়, তাহলে 300-তে হবে কত? 6। তাহলে 300 এর 2% মানে 6, তাই তো? এটা জাস্ট শুরুটা এরকম। ইজি, ইজিয়েস্ট পার্টটা আগে বলতেছি, যে জিনিসটা বোঝার চেষ্টা করেন। বুঝতে না পারলে একটু আওয়াজ করেন। বুঝতেছেন? জি আপু। আচ্ছা, খুব ভালো, বুঝলে খুব ভালো। তো আহ, আমরা হচ্ছে এখন একটু উপরের লেভেলে যাব, আমরা একটু কোয়েশ্চেনও দেখবো আজকে। আমরা হচ্ছে মূলত আমাদের চেষ্টাটা থাকবে যে আমরা বেসিক লেভেল থেকে জিনিসগুলো জানবো, ব্যাস, এই তো। জিনিসগুলো আমরা জানবো এবং অঙ্ক আসবে অঙ্কের মতো। অঙ্কগুলাকে আমরা অঙ্ক হিসেবে চিন্তাই করবো না, আমরা চিন্তা করব হচ্ছে যে আসলে আমি কি শিখছি। আমি যা শিখছি তার মধ্যে থেকেই অঙ্ক আসবে, তার মধ্যে থেকে যাতে আমি হিসাবটা করতে পারি। তো শতকরা এবং লাভ ক্ষতি, এবার লাভ ক্ষতির বিষয়টা আসেন। লাভ ক্ষতির মধ্যে জিনিস আছে দুইটা, একটা হচ্ছে ক্রয়, আরেকটা হচ্ছে বিক্রয়। তাই তো, নাকি এর বেশি তো কিছু না। একটা লাভ ক্ষতি শুনলে আপনার মাথায় কি আসে? লাভ ক্ষতি কখন হয়? হ্যাঁ, আপনি বলতে পারেন যে লাভ ক্ষতি আরো অনেক ক্ষেত্রে হয়। মনে করেন আমি কাউকে উপকার করতেছি, সেটা একটা তার লাভ। বা কেউ আমার ক্ষতি করতেছে বলতে কি রকম, কেউ আমার হয়তো মনে কষ্ট দিল, সে আমার ক্ষতি করলো, এটাও একটা ক্ষতি, এর মধ্যে তো ক্রয় বিক্রয় নেই। বিষয়টা তাই, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাদের লাভ ক্ষতি যখনই থাকবে তখন আমাদের ক্রয় অথবা বিক্রয় থাকবে। সেটা পণ্য হতে পারে, আবার টাকা, ওই যে ব্যাংকে যে রাখি না, ওগুলাও হতে পারে। মানে লাভ ক্ষতির হিসাবটা আপনার তখন আসবে যখন আমার ক্রয় বিক্রয় তার সাথে রিলেটেড, এবং পণ্য হতে পারে, টাকাও হতে পারে। ব্যাংকে যখন আমরা টাকা রাখি তখন হিসাব করি কোন ব্যাংকে রাখলে আমার বেশি লাভ হবে, ঠিক আছে? কোন ব্যাংকে রাখলে আমার একটু বেশি লাভ, একটু বেশি ক্ষতি, কত পার্সেন্ট ওরা ইন্টারেস্ট দেয়, এইসব আমরা হিসাব করি। তো এখন বললাম লাভ ক্ষতির মধ্যে বিষয় হচ্ছে ক্রয় এবং বিক্রয়। লাভ বা ক্ষতি এই জিনিসটা আমরা সব সময় হিসাব করব ক্রয়ের উপরে, ক্রয় মূল্যের উপরে, ঠিক আছে? বিক্রয় মূল্যের উপরে না। এটা মানে এটা মাথায় ঢুকায় নেন। ক্রয় মূল্য এটা হচ্ছে আমার মেইন জিনিস, কারণ আমার কাছে যে প্রোডাক্টটা আছে, আমি তো এটা অলরেডি কিনে ফেলছি না? এটা আমি অলরেডি কিনে ফেলছি, তাহলে আমার হাতে আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা আমার কাছে আছে, এবার আমি এটাকে বিক্রয় করব, বিক্রয় কোন প্রাইসে হবে এটা আমি আগে থেকে জানি না। কাজে আমার সব সময় হিসাব থাকবে ক্রয় মূল্যের উপরে। বুঝা গেছে বিষয়টা? মনে করেন আমি কোনো একটা জিনিস 20 টাকায় কিনছি, তারপর এটাকে আমি ধরেন 25 টাকায় বিক্রি করছি। এখানে আমি যদি বলি শতকরা কত লাভ হয়েছে, লাভই তো হবে, কারণ এটা তো আমি কিনছি 20 টাকায়, বেচছি 25 টাকায়, দেখাই যাচ্ছে 5 টাকা আমার লাভ হয়েছে, তাই না? তাহলে 5 টাকা যেহেতু আমি বেশি পাইছি, আমার 5 টাকা লাভ হয়েছে। এবার শতকরাতে নিব কিভাবে বলেন তো? এখন যদি আমার 4টা অপশন দেয়া থাকতো, মনে করেন 1, 2, 3, 4, এরকম 4টা অপশন দেয়া থাকতো, কোথাও বলা থাকলো মনে করেন কত পার্সেন্ট হতে পারে,
25%, কোথাও 20%, এরকম অপশন। এবার আমি অ্যান্সারটা দাগাবো কি? আমি তো দেখতে পাচ্ছি আমি 20 টাকার জিনিসে লাভ করছি 5 টাকা, তাই তো? এবার আমি বললাম যে সব সময় আমরা হিসাব করব ক্রয় মূল্য দিয়ে। তাহলে ক্রয় মূল্য দিয়ে যদি হিসাব করি, আমার ক্রয় মূল্য কত? এখানে 20 টাকা না? তাহলে 20 টাকায় হিসাব করবো। 20 টাকায় আমি লাভ করছি কত? 5 টাকা। আমি চাচ্ছি শতকরা, তার মানে 100-তে কত পাচ্ছি আমি সেটা জানতে চাচ্ছি। এবার ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়ম আপনারা মনে হয় সবাই জানেন, যে আমি 20 টাকায় লাভ করছি 5 টাকা, 1 টাকায় কত লাভ করব? 20 টাকার থেকে 1 টাকা তো কম। তাহলে 20 টাকায় যদি 5 টাকা লাভ করি, 1 টাকার লাভ তো হবে আরো কম। তাহলে কম হইলে জিনিসটা কি ভাগ হবে না? এই জিনিসটা, এই যে আহ, কখন ভাগ হবে কখন গুণ হবে, এটা না অনেক মানুষের ভুল হয়। এটা কেন ভুল হয়, এটা আমরা যখন আরেকটু সামনে যাব তখন আমি আপনাদেরকে দেখাবো যে কেন ভুল হয়। এখানে তো জিনিসটা সহজ দেখতেছেন, 20 টাকায় 5 টাকা লাভ হয়েছে, তাহলে 1 টাকায় কত টাকা লাভ হয়েছে এটা তো আপনার একটা মানে কম হবে বুঝাই যাচ্ছে। তো এই যে কম হয়েছে নিচে ভাগ দিয়ে দিছে, তাহলে এবার 100 টাকা যদি হিসাব করি, 100 কি একের চেয়ে বেশি না? 100 একের চেয়ে বেশি, তাহলে কি এবার গুণ হবে না? তাহলে 5 গুণ 100 বাই দিয়ে দিব 20। ঠিক তো? এইরকমই বিষয়টা। তো এইবার তাহলে আমি 100-তে পেয়ে যাচ্ছি, আমি বলছি পার্সেন্ট মানে প্রতি 100-তে কত। তাহলে এবার আমি 100-তে কত টাকা পাচ্ছি এখানে বলেন তো? লাভ হলো, এই যে 20 দিয়ে কাটাকাটি করবো, 100-কে 5 20-এ 100, 5 5 25, অ্যান্সারটা হচ্ছে 25। তাহলে 100-তে 25, এই যে 25%, তাহলে অ্যান্সার হবে আমার এখানে যেটা, যেখানে 25 আছে তাই। বিষয়টা আমার মনে হয় সোজাই লাগার কথা আপনাদের কাছে, তাই না? এখানে কঠিন তো কিছু মনে হচ্ছে না আমার। এগুলো হচ্ছে জাস্ট একদমই বেসিক আইডিয়া, যে আমি কিনতেছি আর বেচতেছি, এর মধ্যে আমার লাভ হোক বা ক্ষতি হোক, আমি সবকিছু হিসাব করব হচ্ছে ক্রয় মূল্য দিয়ে। ক্রয় মূল্যটা একেবারে আমার নিজের, কাজে আমি ক্রয় মূল্যের উপরেই চিন্তা করবো যে আমার লাভ হইলো না ক্ষতি হইলো। তো এটা আমরা একটা মোটামুটি উদাহরণ দেখলাম। তো শতকরার সাথে লাভ ক্ষতির যে সম্পর্ক সেটা অনেক বেশি, মানে কি বলবো, শতকরা ছাড়া লাভ ক্ষতি আসলে হিসাব করা আমরা কখনো চিন্তাও করি না। আমরা যে কোনো জিনিসের লাভ ক্ষতি সবকিছু শতকরা দিয়েই হিসাব করব। তো যাই হোক, আমি একটু শুনবো আপনাদের মধ্যে কেউ কেউ কি কোনো কোয়েশ্চেন করবেন? আপনারা প্রশ্ন লিখতেছিলেন ক্লাসরুমে, আপনাদের প্রশ্ন থাকলে একটু করেন, আমি এরপর ম্যাথে যাব। আপু, আমি যেহেতু একদমই বিগিনার বিসিএস এর প্রিপারেশনে, তো সেই ক্ষেত্রে ডাইজেস্ট কোন কোন ডাইজেস্টটা নিলে ভালো হয়? মানে প্রিসেপ্টরস এর কোনো একটা ডাইজেস্ট। স্পেসিফিক প্রকাশনী আছে বা এরকম কিছু? জি, প্রিসেপ্টরস এর একটা ডাইজেস্ট নিবেন, একদম লাস্ট বারেরটা। জি আপু, প্রিসেপ্টরস থ্যাংক আমি ইউ। আপনাকে লিখেও আপু দিব না, আমার কাছে সমস্যা নেই। অ্যাসিওরেন্স আছে, এটা হবে না? সমস্যা নেই, আপনার যে কোনো জি আপু, ডাইজেস্ট, যে লিখে কোনো দিলে সুবিধা ডাইজেস্ট। হয়। হ্যাঁ হ্যাঁ, শুনেন, যে কোনো ডাইজেস্ট। আর আমি আচ্ছা। আপনাকে একটা কথা বলি, বই খাতা নিয়ে আপনারা এত সিরিয়াস হওয়ার কিছু নাই। হ্যাঁ, বইয়ের আসলে কোনো ওইরকম ভালো মন্দ নাই, বইটা দেখে আপনি বুঝতে পারবেন ভালো কি মন্দ কি। বই দেখে আপনি শিখবেন আপনার মতো করে, আর আপনার একটা নোট খাতা থাকবে, ওইটা হবে ভালো। বুঝছেন? এই যে পড়াচ্ছি না, জি যেদিন যা পড়াবো এগুলো একটু লিখবেন। আপনি হচ্ছে এখন আমার ক্লাসটা যখন করতেছেন তখন অ্যাটেন্টিভলি করেন, তারপর যখন আমি রেকর্ডেড ক্লাসটা দিব ওইটা দেখে দেখে আপনি লিখবেন খাতায়। বুঝছেন? জি আপু। আপনাদের কি জি, ম্যাথমেটিক্সে আপনাদের বিষয়টা কি, আপনারা মানে কেমন কি পারেন একটু বলেন তো? পারি না আপু কিছু। কিছু পারেন না? আপু আমি তো আগে পারতাম, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, মানে হ্যাঁ পারতাম, সেটাই। বাট আমার আচ্ছা, মনে করেন না, আজকে তো যাই প্র্যাকটিসও বলতেছেন না কেন নাই। কিছু কি বোঝা যাচ্ছে নাকি? আজকে তো একদম সহজ কথাবার্তা বলতেছি। আপু জি এতটুকু আপু। আহ, জি। চাঁদনি আপু বলেন তো, আপনি বলতেছেন যে কিছু পারেন না, আপনি বলেন তো কিছু কি বোঝা যায়? মানে আপনি তো ক্লাসে প্রথম থেকে ছিলেন না মনে হয়, একটু আগে জয়েন করছেন। যে আপু আপনি যতটুকু এতক্ষণ যে আপু আপনি যতক্ষণ শুরু করছেন আমি এতটুকু বুঝছি আর কি। বুঝছেন? শুনেন, এইভাবেই আস্তে আস্তে আমরা আগাবো তো, একটার উপর একটা ইট গাঁথনের মতো আর কি, যে আস্তে 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 যাবো তো। আপনি যদি লেগে থাকেন,
আস্তে আস্তেই আপনি পারবেন। ঠিক আছে, আপনি মোটামুটি এই যে 15টা ম্যাথ যে বিসিএস এ আসে, এই 15টা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাইতে চান, সেটা আপনি নিজে প্র্যাকটিস করে করে যাবেন। বাট ইনশাল্লাহ আমি তো চাচ্ছি যে আপনাদের প্রিলিমিনারির ইয়াটা তো আমার টার্গেট, সময় যেহেতু খুব বেশি নাই, তো এটা নিয়ে আশা করি আপনাদের চিন্তা করতে হবে না। এনিওয়েজ, তাহলে আমি একটু এখন আমার ইয়াতে ফেরত যাচ্ছি। ওকে, ঠিক আছে। তাইলে এখন এই যে শতকরা বা লাভ ক্ষতি থেকে আমি বললাম যে সব বিসিএস এ হচ্ছে প্রশ্ন আসে। তো কি প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসে, এটা একটু দেখবো। খুব কঠিন আসে কিনা, নাকি খুব সহজ আসে, না কিরকম আসে, এটা এটা একটু আমরা দেখতে চাচ্ছি। তো প্রথমে এটা দেখাবো না, একটু আমরা আগের থেকে শুরু করব। মনে করেন এই যে 44তম বিসিএস থেকে শুরু করি। 44তম বিসিএস এ দেখেন একটা প্রশ্ন, ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে শতকরা লাভ বা ক্ষতিটা কত? এইখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাকে সবসময় বলছি না, আপনি হিসাব করবেন হচ্ছে ইয়ার উপরে, ক্রয় মূল্যের উপরে। তো এই যে আমার ক্রয় মূল্যের কথা কি বলছে, ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ। এখন আপনারা কেউ একটু বলেন তো, এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একটু ক্ষতি। দেখে বলেন। হুম হুম, ক্ষতি ক্ষতি, হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে ক্ষতি। এখানে। কারণ ক্রয় মূল্য হচ্ছে, এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, এটা যে আমি বানাইছি এরকম না, কিন্তু এটাই আসছে বিসিএস এ। এখন 44তম বিসিএস খুব আগের বিসিএস না, বিসিএস লাস্ট হয়েছে 46। তাহলে এটা মাত্র তিনটা বিসিএস আর কি, 46, 45, 44। তো এই 44তম বিসিএস এ এরকম সোজা একটা ম্যাথ আসছে, দেখেন যে ক্রয় মূল্য হইতেছে বিক্রয় মূল্যের দ্বিগুণ। এখন আপনারাই একটু চিন্তা করে বলেন যে এখানে তো ক্ষতি হয়েছে বোঝা যাচ্ছে, তাহলে কত ক্ষতি হয়েছে এটাও কি বোঝা যাচ্ছে না প্রশ্ন দেখলেই? না, আমি না হয় ম্যাথের আমি একটু দেখলেই বুঝতে পারবো, সেটা আলাদা। আপনি একটু বলেন তো এটা কত হওয়া উচিত, একটু চিন্তা করেন। 200%। না, 200% হয় কেমনে? ও 100% ক্ষতি না? আরে না রে আপু। আচ্ছা, আমরা এক্স এ তো যাব, আমরা হচ্ছে এইভাবে মানে র্যান্ডমলি বলবো না। অর্ধেক। শুনেন, যে বলছেন x/2 ঠিকই বলছেন, আমি আপনাদেরকে এই জন্যই চিন্তা করতে বলছি। আপনারা যা বলতেছেন আমি তাই লিখতেছি, কিন্তু আপনারা মানে যে এখন বলছেন না যে x/2, ঠিক বলছেন, আর একটু চিন্তা করেন। জি। ক্ষতি x/2 - x। আপনাদের কারো এটা ওমা। মাথায় আসতেছে না যে আমি x/2 কেন বলবো? আমি তাহলে বিক্রয় মূল্যটারই এক্স ধরে নিই, সহজ করে দিলাম। এখন বলেন। ও হ্যাঁ, তাই তো। বিক্রয় একটু মূল্য চিন্তা এক্স করেন, হইলে আমি তো ক্রয় বলতেছি, মূল্য মনে টু করেন এক্স আমাদের সময়ের কোনো অভাব নেই, আমি আজকে সময় দিব, আর লাগলে যতক্ষণ লাগে দিব। আপনি একটু চিন্তা করেন, চিন্তা করে বলেন। আপনারা কেউ একবারও মনে করতেছেন না যে তাইলে আমার ক্রয় মূল্যটা হলো, মানে কি বলে, ক্রয় মূল্য হচ্ছে বেশি, এবং পূর্ণ সংখ্যা হবে ক্রয় মূল্যটা যদি আমি বিক্রয় মূল্যটারই হচ্ছে এক্স ধরে ফেলি। হুম। ঠিক আছে, এবার দেখেন কত জি। সহজে আপনাদেরকে বলি, একটু চিন্তা করা শিখেন, বুঝছেন? এই যে এই সব মুছে দিব এখন, মুছতেছে না, এই কি হয়েছে আল্লাহ জানে। ঠিক আছে, এবার আসেন একদম প্রথম থেকে, একদম মাথাটা একদম ক্লিয়ার করে ফেলেন। হ্যাঁ, এতক্ষণ যা বলছেন সব ক্লিয়ার করে ফেলেন। এই অঙ্ক আমরা মুখে মুখে করব, আমরা লিখবো না। এক্স এক্স ধরাটা আমি আপনাদেরকে শিখাচ্ছি, প্রত্যেকটা অঙ্ককে আপনারা এক্স এ ট্রান্সফার করবেন, সেটা খুবই ভালো কথা। এক্স ধরে করাও দেখাবো, কিন্তু তার আগে মুখে মুখে কেমনে অঙ্ক করে এটা একটু দেখি। যখনই আমি দেখতেছি ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ, র আছে কার সাথে? র আছে হচ্ছে বিক্রয়ের সাথে। তাহলে বিক্রয়রে আমি যদি কিছু একটা ধরি, হুম তার হুম সাথে 2 গুণ করে দিলেই আমি ক্রয়টা পেয়ে যাব। বিক্রয় মূল্যের আছে না, র মানে কি, এর না? হুম। বিক্রয় মূল্য এর, এর মানে গুণ না? বুঝেন এটা? গুণ সম্পর্ক। জি তাহলে আপু। ক্রয় মূল্যটাকে আমি ধরবো হচ্ছে আমার এক্স, তাহলে আমার সরি, বিক্রয় মূল্যটাকে আমি ধরবো হচ্ছে এক্স, তাহলে আমার ক্রয় মূল্যটা চলে আসবে হচ্ছে 2x। ঠিক তো? বুঝতেছেন? এখন বোঝা যায় নাকি কনফিউজড হয়ে যাচ্ছেন?
জি আপু। আচ্ছা, তো এই এক্স ধরাটা আপনাদেরকে শিখালাম। দুনিয়ার যত অঙ্ক আছে আমরা এক্স দিয়ে করব। এটা কিভাবে সলভ করে সেটা একটু পরে আসি। এবার দেখেন, এক্সও আমি যেমন ধরতে পারি, এই বিক্রয় মূল্যটাকে আমি কিন্তু 100 ধরতে পারি, তাই না? ধরতে পারি। বিক্রয় মূল্যকে 100 ধরলে ক্রয় মূল্যটা পারি। আসবে 200, তাই না? এইবার বলেন ক্ষতি হয়েছে, সরি, ক্ষতি হয়েছে কত? কত টাকা? 100 টাকা, ডাবল। ঠিক তো? তাহলে 200 টাকায় ক্ষতি হয়েছে 100 টাকা। 100 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 50 টাকা না? উম, বোঝা যায় নাকি? হুম, জি আপু। বুঝছি। আবার বলবো নাকি বলেন? অঙ্ক আমি ইলাবোরেটলি করেও দেখাবো, বাট মুখে মুখে এটা বোঝা যায় কিনা তাই বলেন। মুখে মুখে অঙ্ক করতে পারলে আর খাতায় করার দরকার হয় না। হ্যাঁ, বুঝছি। আমি এই কথাটা আবার বলতেছি, দেখেন, হুম। আপনারা সব সময় এই জিনিসটা খেয়াল করবেন যে কে কার দ্বিগুণ বা 3 গুণ। ঠিক আছে? এখানে বলছে না ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে বিক্রয় মূল্যটারে ধরে নিলে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। বিক্রয় মূল্যটারে আমরা যে কোনো কিছু ধরতে পারি। এখানে আপনি বিক্রয় মূল্য এরকম আপনি আমাকে বলতে পারেন যে আপু আপনি 100 ধরলেন কেন, আপনি তো 500 ধরতে পারতেন। 500 ধরলেও অ্যান্সার 50-ই আসবে। আপনি করে দেখতে পারেন। ঠিক আছে? 100ই ধরতে হবে বিষয়টা তা না, কিন্তু শতকরার অঙ্কগুলোতে আমরা 100 ধরি। 100 ধরলে আমাদের অ্যান্সারটা ইজিলি আসে, মানে 100-র মধ্যে যাই অ্যান্সার আসবে ওইটা আমাদের সরাসরি আমরা অ্যান্সার হিসেবে বসাতে পারি। তাহলে আমি ধরলাম এখানে আমার বিক্রয় মূল্যটা 100 টাকা। তাহলে প্রশ্নতেই বলা আছে ক্রয় মূল্য হবে এর দ্বিগুণ, তাহলে দিলাম সেটা 200 টাকা। এবার 200 থেকে 100-রে বাদ দিয়ে দিচ্ছে, এই তো আমার ক্ষতির পরিমাণ। তাহলে ক্ষতি হইলো আমার 100 টাকা। এবার সব সময় আমরা বলছি লাভ বা ক্ষতি এটা হিসাব করবো হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তো আমার ক্রয় মূল্যটা পাইছিলাম 200 টাকা। 200 টাকায় ক্ষতি হয়েছে 100 টাকা। 1 টাকায় ক্ষতি হইলো আপনার 100/200 টাকা। তারপরে আমাদের কত? ওই যে যেটা হচ্ছে আপনার 100 টাকা আমরা শতকরা বের করবো, পার্সেন্ট 100। 100-তে আবার ক্ষতি হইলো কত? এটা উপরে চলে যাবে, যেহেতু বেশি হবে কাটাকাটি করলে এখান থেকে দেখা যাবে 50 থাকে। ঠিক আছে? এটার অ্যান্সারও ছিল, এই অঙ্কটার হচ্ছে 50। অবশ্যই 50%। পার্সেন্ট কেন দিচ্ছি? 100-তে বের করছি তাই। বলেন এখানে কোনো কনফিউশন আছে? না। ভাই আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন একটু তাড়াতাড়ি। না, প্রবলেম নাই। প্রবলেম নাই? আচ্ছা, এখানে আমি তাহলে একটু ডাটা চেঞ্জ করে দিলে আপনার একটা অঙ্কটা জি আমাকে না। করে বলেন তো কি আসে। এই যে আমি বললাম না যে এখানে আমি 100 ধরার বদলে আমি যদি এটা 500 ধরতাম তাও অ্যান্সারটা 50 আসতো, কিভাবে আসতো বলেন তো? কারণ সেক্ষেত্রে তখন হচ্ছে চিন্তা করে বলেন, মানে এত তাড়াহুড়া নেই, আগে দ্বিগুণ, মাথার মধ্যে জিনিসটা আনেন। মানে দ্বিগুণই তো থাকে এই জন্য আর কি। হ্যাঁ, 500 ধরলে আমি যদি হচ্ছে মনে করেন না, এই বিক্রয় মূল্যকে আমি যদি 500 ধরি, ক্রয় মূল্য কত হবে? 1000। 1000। 1000, হ্যাঁ। 1000, তখন ক্ষতির পরিমাণ কত হবে? 500। 500। তাহলে আমি আমার ক্রয় মূল্য কত হচ্ছে? 1000-এ ক্ষতি হচ্ছে 500 টাকা, পার্সেন্টেজ এরকমই তো নাকি? জি। বুঝতেছেন? তখন আমি বের করব যে একে কত আর 100-তে জি আপু। কত। তো এই অঙ্ক আসছিল 44তম বিসিএস এ। এরকম ম্যাথে আসবে পরীক্ষার হলে, যারা নার্ভাস হয়ে যাবে শেষ করে আসতে পারবে না, বুঝতে পারছেন? অ্যান্সার মিলাতে পারবে না। ওই যে ওরকম হাতড়াতে থাকবে যে কি হয় কি হয়। কিন্তু অঙ্কগুলা কিন্তু আসলে সহজ। এবার দেখেন, 45তম বিসিএস এই অঙ্কটা আসছে। অঙ্কটা একটু পড়েন। জাহিদ সাহেব, তার বেতন হইতেছে প্রথমে 10% কমছে, এরপর আবার 10% বাড়ছে, তাতে তার কতটুকু ক্ষতি হয়েছে? এই অঙ্কে সরাসরি বলে দিচ্ছে যে ক্ষতি হয়েছে। আপনাদের কারো কি মনে হয় যে ক্ষতি না লাভ হয়েছে? বলেন তো। কিছু তো হয় নাই। কি ক্ষতি। হয় নাই?
মানে আপনি অঙ্ক করে বুঝছেন যে এটা ক্ষতি হলো না লাভ হলো? ওরা কিন্তু অঙ্কে বলে দিচ্ছে যে কতটুকু ক্ষতি হলো, এইটুকু যদি বলে না দিত, এটা কিন্তু সরাসরি কোয়েশ্চেন যে আসছিল আমি তাই লিখছি, বুঝছেন? রেক্সিন কি? আপনারা অঙ্কটা একটু ভালো মতো পড়েন, পড়ে বলেন যদি এখানে ক্ষতি লেখা না থাকতো, যদি লিখতো যে তার কতটুকু লাভ বা ক্ষতি হইতো, তখন আপনি কি মনে করতেন? এই অঙ্কটা পড়ে আপনার কি মনে হইতো যে আসলে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কিভাবে পড়েন, ক্ষতি সময় হলো? আছে, আস্তে ধীরে বলেন, কিছু বোঝা যায় না নাকি? হুম, একটা জিনিস খেয়াল করেন, কোনো একটা নাম্বার মনে করেন, কত টাকা, 5,000 ধরলাম, এই যে 5,000 না, এইটার যখন আমি 10% কমাই দিব, তখন 5,000-এর 10% তো ভাই মনে করেন এই যে 500। এবার হুম, কমে গেলে এটা হয়ে যাচ্ছে না 4,500। এইবারে 10% হ্যাঁ, বাড়াইলেও সেটা কি 500 হবে কোনোদিন? না না না, ও তাহলে ওই হ্যাঁ, বেটার ক্ষতি না, হয়েছে না? ক্ষতি হয়েছে। বুঝছেন বিষয়টা? জি আপু, বুঝছি। এটা বলছে যে আপনারা পার্সেন্টে বলবেন, ঠিক আছে? আমি তো এই যে লিখলাম, মনে করেন ওই লোকের বেতন 5,000 টাকাই ছিল, কিন্তু আমি পার্সেন্টে বের করতে যাচ্ছি, তাইলে এখন আমি পার্সেন্টে কিভাবে বের করবো সেটা একটু চিন্তা করে বলেন। ক্ষতি হয়েছে এটা তো বুঝছেন। হুম হুম, খুব ক্ষতি হলো, মাথার উপর থেকে হচ্ছে। বলেন, এইখানে তার বেতন ছিল 5,000, তাই তো? জি। সেখান থেকে 10% কমলে হয়েছে কত, 500, কমে গিয়ে 4,500 হয়েছে। এবার আমি 10% বাড়াই, তাহলে 450 টাকা বাড়াই দিছি, কিন্তু এই দুটো কি সমান হয়েছে? না। তাই তো? এইখান থেকেও কিন্তু আমি বের করে বলে দিতে পারি যে তার কয় পার্সেন্ট ক্ষতি হলো, কিন্তু আমি এভাবে বের করব না, আমি আরো স্মার্টলি বের করব। কিভাবে বের করবো? 100 ধরবো তার বেতনটারে নাকি? জি। এক্স। হুম না, শতকরার অঙ্ক আপনি 100 ধরলেই ইজি হয়, এক্স ধরলেও হবে, সেটা ঠিকই বলছেন। এক্স ধরলেও হবে, কিন্তু এক্স ধরার দরকার নেই, আমি 100 ধরলে আরো ইজিলি হয়। এখন আপনারা হুম বলেন, হুম তাহলে তার বেতন ধরলাম কত, 100। হুম, 100 না? বেতন জি। 100 ধরলে সুবিধা হচ্ছে অ্যান্সার যেটা আসবে আপনি সরাসরি সেটার পার্সেন্ট বলে দিতে পারবেন। তো 100 টাকা তার বেতন ছিল, 10% কমাইলে কত হয়ে যায়? কয় টাকা হয় বলেন? 10 টাকা। 10% কমাইছি, দশ মানে টাকা 90 টাকা কমাইছি। হয়। হ্যাঁ, 90 90 টাকা তার টাকা। বেতন বর্তমানে হয়েছে, তাই না? হুম হুম, এবারে 90 এর আরো 10% বাড়াইছি, তাহলে বাড়ালাম কত, 9 টাকা না? জি। 9 টাকা বাড়াইছি, 9 টাকা বাড়ান 90 এর সাথে দেন, হইলো কত, 99। 100 কি হয়েছে? না। তাহলে টোটাল ঘটনায় তার ক্ষতি হয়েছে না 1%? আচ্ছা, হ্যাঁ। বুঝছেন বিষয়টা? জি আপু। স্মার্টলি অঙ্কগুলা করবো, এগুলো কিন্তু আপনি বলেন তো এই অঙ্ক করতে কয় মিনিট লাগে? এই যে আপনি শেখার পরে কয় মিনিট লাগে? অথচ আপনি দেখবেন হাজার হাজার স্টুডেন্ট এই অঙ্ক কিন্তু 45 বিসিএস এ ভুল করবে, কারণ ভিতরে যখন আপনি যাবেন পরীক্ষার হলে, তখন কিন্তু আপনার এই জিনিসটা আর ওইভাবে আপনার মাথায় কাজ করবে না যেভাবে মানে এখন আপনি জি। বুঝতেছেন, তখন আপনি নার্ভাস থাকবেন। আচ্ছা, একটা হুম। মিনিট, হ্যাঁ? একটু একটা মিনিট আপনারা। আচ্ছা, আমরা বিসিএস এর যে কোয়েশ্চেন দেখতেছি, আপনাদের কাছে কি এগুলো অনেক কঠিন মনে হতেছে বলেন তো? মনে হচ্ছে? প্র্যাকটিস করলে কিছুই কঠিন না আসলে। না, প্র্যাকটিস প্র্যাকটিস না করলে করলে কিছুই সবই কঠিন কঠিন। না, তবে এর মধ্যে কথা আছে, বিসিএস এর অঙ্ক আসলেও কঠিন না। অঙ্ক কঠিন হচ্ছে আপনার ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের এডিট যে কোয়েশ্চেন আসে ওগুলোর ম্যাথ দেখেন, ওইগুলা হচ্ছে আসলে কঠিন বলা যায়, মানে যেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এই যে ম্যাথ বিসিএস এর, এটা নিয়ে চিন্তা করতে হয় না, এবং এই ম্যাথ গুলাই আপনার এইভাবেই সহজ ম্যাথই আসে। বিসিএস এ কোনোদিন কঠিন ম্যাথ আসছে এরকম কিন্তু ইতিহাসে নাই।
বিসিএস এ কেন সহজ ম্যাথ আসে আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন, কারণ এখানে সব ব্যাকগ্রাউন্ডের মানুষ কিন্তু পরীক্ষা দেয়। বিসিএস এর যে প্রিলিমিনারি হয় ওখানে হচ্ছে যে লোক মনে করেন অ্যারাবিকের শিক্ষক হবে, বা যে লোক হচ্ছে আপনার মনে করেন যে কোনো সাবজেক্ট দর্শনের শিক্ষক হবে, বা যে কোনো কিছু শিক্ষক হবে, সেও ওই ম্যাথটাকে পার করে যাইতে হয়। কাজে কোয়েশ্চেন হয় খুবই ইজি। আচ্ছা, আর একটু যাব, আরেকটা ম্যাথ দেখবো, হ্যাঁ। আহ, এটা আমরা দেখলাম হচ্ছে 45তম বিসিএস এর কোয়েশ্চেন। এই ম্যাথটা নিয়ে কি আর কিছু বলবো আমি? এই ম্যাথটা আপনাদের আর আর কিছু এটা নিয়ে বলবো আমি, নাকি এটা আপনারা বুঝছেন? বুঝছি আপু। আচ্ছা, তাহলে এটা স্কিপ করে গেলাম, হ্যাঁ। আর আরেকটু বলি যে আপনারা যে এক্স এর কথা বলছেন, এক্স দিয়ে এটা কমানো যায়, বুঝছেন? কিন্তু এক্স দিয়ে করলে কি হবে জানেন? এক্স দিয়ে করলে জিনিসটার যে ক্যালকুলেশন বা জিনিসটার যে মানে কি বলবো ইকুয়েশন আসবে, ওইটা আবার সবাই আসলে হ্যান্ডেল করতে পারবে না। মানে লাস্টে গিয়ে একটা ঝামেলা লেগে যাবে, বুঝছেন? এই যে এক্স না, এক্স এর 10% মানে কি জানেন? এক্স এর 10% মানে হচ্ছে 10/100, এরকম। মানে পার্সেন্ট মানে নিচে একটা 100 চলে আসবে। তখন কাটাকাটি করে আপনার ওই বেতনটা হবে হচ্ছে x/10। এটা হ্যান্ডেল করাটাই আপনার জন্য টাফ হয়ে যাবে। এবার এই x/10-এর আপনি হচ্ছে বাড়াবেন গিয়ে আবার 10%। তখন আপনার জন্য পুরা প্রক্রিয়াটা বা ইকুয়েশনটাই ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? কাজে শতকরার অঙ্ক পারতপক্ষে আপনি 100 দিয়ে করার চেষ্টা করবেন, সেটাতে আপনার সময়টা বাঁচবে, এই আর কি। আচ্ছা, 46তম বিসিএস, আমাদের এই লাস্ট বিসিএস এ কি প্রশ্ন আসছে শতকরা থেকে দেখাচ্ছি। বার্ষিক 5% হার মুনাফা, যেখানে আমরা 400 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত সেটা হিসাব করব। তো এইখানে যেটা কথা সেটা হচ্ছে এইবার আপনাকে শুধু পার্সেন্টেজ জানলেই হবে না, এবার আপনাকে সূত্রও জানতে হবে। সূত্রটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের যদি মূলধন থাকে, একটা টাকা আমি ফিক্স রাখলাম মনে করেন ব্যাংকে, এই যে যত চক্রবৃদ্ধি বা সরল মুনাফার অঙ্ক এগুলো সব ব্যাংক রিলেটেড। মনে করেন আমি ব্যাংকে 5,000 টাকা রাখছি, এই 5,000 টাকার উপরে সরল মুনাফাও আমি পেতে পারি, চক্রবৃদ্ধি মুনাফাও আমি পেতে পারি। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এইটার উপরে একটু বিস্তর আলোচনার আমাদের প্রয়োজন আছে। সরল এবং চক্রবৃদ্ধি, আপনারা কি 5টা মিনিট পরে আবার একটু লগ ইন করতে পারবেন?